এটি নর্দার্ন হেমিস্ফিয়ার কনস্টেলেশনের উর্সা মেজর। খালি চোখে যখন আপনি দেখবেন তখন একদম শূন্য দেখা যাবে, কিন্তু এই ফাঁকা স্থানটিকে যখন টেলিস্কোপে দেখবেন তখন এটি এমন দেখা যাবে। কি বিষয়টা ম্যাজিক্যাল না? সত্যি বলতে দৃশ্যমান চোখে মহাকাশকে আমরা যেমন দেখি, আসলে মহাকাশ তার চেয়েও অদ্ভুত, চমকপ্রদ এবং বিস্ময়কর। আপনারা দেখছেন বিজ্ঞানী চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব মানুষের আবিষ্কৃত দুটি বিস্ময়কর সৃষ্টি সম্বন্ধে, যা বদলে দিয়েছে আমাদের মহাকাশকে বোঝার এবং দেখার এক্সপিরিয়েন্সকে। রাতের আকাশের দিকে তাকালে আমরা আকাশের খুব সীমিত অংশই দেখি। আবার শহরের আলো রেখে যদি আমরা গ্রামের দিকে যাই তাহলে আরও একটু পরিষ্কার দেখতে পাই। কিন্তু আমরা যদি আরও দূরের কোনো বস্তু দেখতে চাই তাহলে প্রয়োজন হয় একটি টেলিস্কোপের। টেলিস্কোপ আমাদের অনেক দূরের কোনো বস্তুকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। মহাকাশ গবেষণায় বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেলিস্কোপ তৈরি করেছেন, কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র রিফ্লেক্টিং টেলিস্কোপ নিয়ে। রিফ্লেক্টিং টেলিস্কোপ হচ্ছে এমন এক ধরনের টেলিস্কোপ যেখানে একাধিক মিরর বা আয়না থাকে। আলো প্রথমে অপটিক্যাল টিউবের মধ্য দিয়ে ভিতরে থাকা একটি অবতল দর্পণে এসে আপতিত হয়। এরপর সেই আলো প্রতিফলিত হয়ে সেকেন্ডারি মিররে গিয়ে কেন্দ্রীভূত হয়। কেন্দ্রীভূত আলো পুনরায় প্রতিফলিত হয়ে আইপিএসে চলে আসে। এরপর আমরা সেই বস্তুর একটি বিম্ব দেখতে পাই। প্রাথমিক মিররের আকার যত বড় হবে তত বেশি পরিমাণ আলো ধরা পড়বে এবং বস্তুটির তত ডিটেইল ইমেজ তৈরি হবে। বিষয়টি আমরা পাত্রে বৃষ্টির পানি ধারণের সাথে তুলনা করতে পারি। পাত্রের আকার যত বড় হবে পানি ধারণ ক্ষমতাও তত বৃদ্ধি পাবে। একটা বিষয় জানলে হয়তো আপনি অবাক হবেন। আপনি যখন মহাকাশে দূরের কোনো বস্তুকে দেখেন তখন আসলে আপনি ওই বস্তুটির অতীত দেখেন। কি কথাটা একটু গোলমেলে মনে হলো? চলুন ব্যাখ্যা করি। আমরা জানি আলো সবচেয়ে দ্রুত গতিতে চলাচল করে, কিন্তু মহাবিশ্বের বিশালতাকে যদি বিবেচনায় নেই তাহলে আলোর গতিও কম হয়ে যাবে। সেটা আবার কেমন? উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 149 মিলিয়ন কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করতে আলোর সময় লাগে 8 মিনিট। আপনি যখন সূর্যকে দেখেন সেটা আসলে 8 মিনিট আগের সূর্যকেই দেখেন। আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম স্টার হচ্ছে প্রক্সিমা সেন্টরি, যা আমাদের থেকে 4 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই মুহূর্তে আপনি প্রক্সিমা সেন্টরির দিকে তাকালে যা দেখবেন সেটা আসলে প্রক্সিমা সেন্টরির 4 বছর আগের অবস্থা। আরও দূরের যে তারাগুলো হাজার বা মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত সেগুলো যদি আমরা শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখি তাহলে আমরা ওই তারার মিলিয়ন বছর আগের দৃশ্যই দেখব। এটি অনেকটা টাইম ট্রাভেলের মতো। বাই দ্য ওয়ে, টাইম ট্রাভেল বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। পৃথিবী থেকে আমরা টেলিস্কোপে যখন আকাশের কোনো বস্তুকে দেখি তখন সেই বস্তু থেকে আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আমাদের টেলিস্কোপ মানে চোখে ধরা পড়ে। আলো যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে পৌঁছায় তখন আলোর ইন্টেন্সিটি বায়ুমণ্ডল দ্বারা শোষিত এবং বিচ্যুত হয়, যার ফলে ওই বস্তুর অস্পষ্ট একটি ইমেজ আমাদের চোখে ধরা পড়ে। টেলিস্কোপগুলো যদি সুউচ্চ পাহাড়ে স্থাপন করা যায় তাহলে এই সমস্যার কিছুটা সমাধান হয়, কিন্তু তখনও বায়ুমণ্ডল বাধা হিসেবে থেকেই যায়। বিজ্ঞানীগণ চিন্তা করলেন টেলিস্কোপগুলোকে যদি বায়ুমণ্ডলের বাইরে স্থাপন করা যায় তাহলে এই সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে টেলিস্কোপের মতো বস্তুকে বায়ুমণ্ডলের বাইরে কিভাবে স্থাপন করা যায়। বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অনেক সফলতা ব্যর্থতার পরে 1968 সালে প্রথমবারের মতো অরবিটিং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি 2 OAO2 সফলভাবে উৎক্ষেপণ করা হয়, যা ছিল মহাকাশে পাঠানো প্রথম টেলিস্কোপ। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন পারপাসে
স্পেসে টেলিস্কোপ স্থাপন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি টেলিস্কোপ হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ, যেটি 1990 সালের এপ্রিল মাসে ডিসকভারি স্পেস শাটলের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবলের স্মরণে টেলিস্কোপটির নাম দেওয়া হয় হাবল স্পেস টেলিস্কোপ। মহাশূন্যে নভোচারীদের 5 দিনের প্রচেষ্টায় হাবলকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 540 কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে স্থাপন করা হয়। হাবল স্পেস টেলিস্কোপ আসলে কিভাবে কাজ করে? হাবল টেলিস্কোপ একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ, তাই এটি একটি সাধারণ রিফ্লেক্টিং টেলিস্কোপের মতোই কাজ করে, যেখানে আলো প্রথমে প্রাইমারি মিররে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে সেকেন্ডারি মিররে গিয়ে একটি বিন্দুতে মিলিত হয় এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে পেছনে থাকা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে চলে যায়। সেখানে ইমেজ প্রসেসিং হয়ে পৃথিবীতে চলে আসে। হাবলে তোলা মহাকাশের ছবির কিছু নমুনা দেখি। সালে হাবল টিম একটি অদ্ভুত কাজ করেন। তারা টেলিস্কোপকে 10 দিন টানা মহাকাশের নর্দার্ন হেমিস্ফিয়ার কনস্টেলেশনের উরসা মেজর গ্রেট বিয়ার জায়গায় তাক করিয়ে রাখেন, যেখানে দৃশ্যমান কোনো তারা বা গ্যালাক্সি কিছুই ছিল না। তারা ভেবেছিলেন হয়তো কিছুই পাওয়া যাবে না, কিন্তু 10 দিন পর যখন ডাটা প্রসেস করা হয়, হাবল টিম পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। গবেষক দল খালি জায়গাটিতে হাজারেরও বেশি গ্যালাক্সির অস্তিত্ব খুঁজে পায়। বিস্ময়কর এই ঘটনাটি ওই সময়ে জ্যোতির্বিজ্ঞান মহলে খুব আলোচিত হয়, আর এটাই ছিল হাবল ডিপ ফিল্ড, যা বদলে দেয় মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা। হাবল স্পেস টেলিস্কোপটি লো আর্থ অরবিটে থাকায় নভোচারীগণ স্পেসে গিয়ে তা রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে পারে। এ পর্যন্ত হাবলে মোট 5টি সার্ভিসিং মিশন পরিচালিত হয়েছে, আর এই সার্ভিসিং মিশনগুলো পরিচালিত হয়েছে স্পেস শাটলের মাধ্যমে। হাবলে শেষ সার্ভিসিং মিশন পরিচালিত হয় 2009 সালে, কিন্তু 2011 সালে স্পেস শাটল বন্ধ হয়ে যাওয়ায় হাবলে সার্ভিসিং মিশন চিরতরে বন্ধ হয়ে যায়। জুন 2025 পর্যন্ত হাবল এখনও কার্যকর রয়েছে, তবে এটি আর কতদিন সচল থাকবে তা অনিশ্চিত। মহাকাশ গবেষণায় হাবলের অবদান যত বলা হবে সেটা কম হয়ে যাবে, কিন্তু তারপরেও হাবলের কিছু সীমাবদ্ধতা ছিল, যা হাবলকে মহাকাশে পাঠানোর পর বিজ্ঞানীরা অনুধাবন করে। হাবলের সীমাবদ্ধতা কি সেটা বুঝতে হলে আলো বিষয়ে কিছু তথ্য আমাদের জানা দরকার। আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে। এর অনেকের সাথেই আমাদের পরিচয় আছে। যেমন রেডিওতে আমরা যে গান শুনি তা হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যাদের আমরা রেডিও ওয়েভ বলি। আবার শরীরের হাড় ভাঙা দেখার জন্য আমরা যে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি তাকে এক্স-রে বলি। মানুষের চোখ এই বর্ণালীর খুব ছোট একটি অংশ দেখতে পায়, যাকে ভিজিবল লাইট বলে। আপনার চোখ এই তরঙ্গগুলোকে বিভিন্ন রং হিসেবে দেখে। আসলে আপনি যে রং দেখেন সেগুলো হলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ। এটি হচ্ছে লাইট স্পেকট্রাম। এই স্পেকট্রামের 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই। 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণ হচ্ছে বেগুনি। তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে সাথে আলোর বর্ণ পরিবর্তন হয়। 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণ হচ্ছে লাল। দৃশ্যমান আলো থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে আলট্রাভায়োলেট রে, এক্স রে এবং গামা রে, এবং দৃশ্যমান আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। ইনফ্রারেড আলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেক বস্তু থেকে ইনফ্রারেড রেডিয়েশন নির্গত হয়
এবং বস্তু থেকে কতটা ইনফ্রারেড রেডিয়েশন নির্গত হবে তা নির্ভর করে ওই বস্তুটির তাপমাত্রার ওপর। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিজিবল লাইট অংশ ব্যতীত বাকি অধিকাংশ জায়গা আমাদের কাছে অদৃশ্য। তবে বিভিন্ন গ্যাজেট গিয়ার ব্যবহারে এই অদৃশ্য আলো দেখা যায়। হাবল একটি অতি সংবেদনশীল অপটিক্যাল টেলিস্কোপ, যা মানুষের চোখের মতোই শুধু দৃশ্যমান আলো দেখতে পারে। বিজ্ঞানীরা অনেক আগেই বুঝতে পেরেছিলেন শুধুমাত্র দৃশ্যমান আলো দেখার কারণে হাবল মহাবিশ্বের অনেক কিছুই মিস করে ফেলবে। আর সেই দুর্বলতা কাটানোর জন্য বিজ্ঞানীগণ তৈরি করেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা মহাকাশ গবেষণায় এযাবৎকালের সব থেকে বিস্ময়কর আবিষ্কার। 2021 সালের ডিসেম্বর মাসে এটি উৎক্ষেপণ করা হয়। এটি একটি ইনফ্রারেড টেলিস্কোপ, অর্থাৎ এটি দৃশ্যমান আলোর সীমা ছাড়িয়ে ইনফ্রারেড আলো দেখতে পারে, যা হাবল দেখতে পারে না। জেমস ওয়েবকে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। একবার উৎক্ষেপণের পর যেহেতু জেমস ওয়েবকে আর স্পর্শ করা যাবে না, তাই বিজ্ঞানীদের চেষ্টা ছিল সর্বোচ্চ। মাত্র একটি চান্স, সব কিছু ঠিক থাকলে মিশন সফল, কিন্তু একটা ভুল, ব্যর্থ হয়ে যাবে 10 বিলিয়নের প্রজেক্ট আর আকাশসম স্বপ্ন। তাই বুঝতেই পারছেন কতটা মেধা, মনন, যত্ন, সতর্কতা ছিল এই টেলিস্কোপ তৈরির পেছনে। টেলিস্কোপটির নামকরণ করা হয় নাসার অ্যাপোলো প্রোগ্রামের হেড অব ডিরেক্টর জেমস ওয়েবের নামে। আমাদের ধারণা মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে যেসব গ্যালাক্সি আমাদের থেকে অনেক দূরে, সেই দূরবর্তী স্থান থেকে আলো স্পেসের মধ্য দিয়ে পরিভ্রমণ করে আমাদের চোখে পৌঁছানোর আগেই স্পেস প্রসারণের কারণে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে, মানে ইনফ্রারেড আলোতে পরিণত হচ্ছে, যা আমাদের দৃষ্টিসীমার বাইরে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের এই প্রসারণকে ডপলার ইফেক্ট বলে, আর তরঙ্গ দৈর্ঘ্যের এই রূপান্তরকে বলা হয় রেড শিফট। জেমস ওয়েব মূলত ইনফ্রারেড রেডিয়েশন নিয়ে কাজ করে, কিন্তু আমরা জানি ইনফ্রারেড এর সাথে তাপের একটি সম্পর্ক রয়েছে। তাই মহাকাশে জেমস ওয়েবের জন্য ঠান্ডা পরিবেশ বজায় রাখা ছিল বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্যে জেমস ওয়েবে প্রচুর ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইনফ্রারেড সেন্সর যদি নিজেই গরম হয়, তাহলে সে ইনফ্রারেড রেডিয়েশন কিভাবে ডিটেক্ট করবে? জেমস ওয়েবকে ঠান্ডা রাখার জন্য বিজ্ঞানীরা মূলত 3টি জায়গায় কাজ করেছেন। প্রথমত, জেমস ওয়েবের অবস্থান নির্ধারণ। আমাদের সোলার সিস্টেমে পৃথিবী এবং সূর্যের সাপেক্ষে 5টি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট রয়েছে, যা পৃথিবীর সাপেক্ষে কনস্ট্যান্ট এবং একই সাথে গ্র্যাভিটেশনালি স্ট্যাবল। অর্থাৎ এই পয়েন্টগুলোতে কোনো বস্তু স্থাপন করলে এরা পৃথিবীর সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সর্বদা ঘূর্ণায়মান থাকবে। সহজভাবে বললে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় নেয়, ল্যাগ্রাঞ্জ পয়েন্টে থাকা কোনো বস্তু সূর্যকে প্রদক্ষিণ করতে একই সময় নেয়। সুতরাং পৃথিবীর সাপেক্ষে ওই বস্তুর দূরত্ব একই থাকে। এই 5টি ল্যাগ্রাঞ্জ পয়েন্টের মধ্যে জেমস ওয়েবের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে L2 ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, যা পৃথিবীর সবচেয়ে নিকটে। এছাড়া এই পয়েন্টে জেমস ওয়েবকে রাখলে তা সূর্যের আলো থেকে নিজেকে আড়াল রাখতে পারবে, ফলে জেমস ওয়েব ঠান্ডা থাকবে। দ্বিতীয়, সূর্য এবং চাঁদের প্রতিফলিত আলো প্রতিরোধ করা। L2 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে রেখে পৃথিবীর দ্বারা শুধুমাত্র সূর্যের আলো প্রতিরোধ করাটাই শেষ নয়। সূর্য, পৃথিবী এবং চাঁদ হতে প্রতিফলিত সূর্যের আলোকেও প্রতিহত করা প্রয়োজন, আর সেজন্য তৈরি করা হয়েছে সানশিল্ড। জেমস ওয়েবে রয়েছে 5টি সানশিল্ড, যাদের প্রতিটির মধ্যে কিছুটা ফাঁকা দূরত্ব রয়েছে। সানশিল্ডের এই 5টি স্তর কতটা তাপমাত্রা আটকে দিতে পারে তা জানলে অবাক হবেন। সানশিল্ডের হট সাইডের তাপমাত্রা সর্বোচ্চ 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে,
কিন্তু কোল্ড সাইটে তাপমাত্রা সর্বদা -223°C থাকবে। সানশিল্ড থাকে সূর্যের দিকে, যার ফলে তা সূর্য, পৃথিবী এবং চাঁদ থেকে প্রতিফলিত রেডিয়েশন বা তাপমাত্রা আটকে দিয়ে জেমস ওয়েভকে ঠান্ডা রাখে। তৃতীয়, জেমস ওয়েবের নিজস্ব মেকানিজম থেকে সৃষ্ট তাপ মিনিমাইজ করা। জেমস ওয়েবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সর হচ্ছে মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট, সংক্ষেপে MIRI, যা একই সঙ্গে ক্যামেরা এবং স্পেকট্রোগ্রাফ। এটি দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা রেড শিফটেড মিড ইনফ্রারেড লাইটগুলোকে শনাক্ত করতে পারে। 5 to 28 মাইক্রনের তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আলো শনাক্ত করতে পারে। তাই এটি খুবই নিম্ন তাপমাত্রায় কার্যকর, যে তাপমাত্রা প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি। এত নিম্ন তাপমাত্রার ফলে এই সেন্সর জেমস ওয়েবের অন্য অংশের তাপমাত্রা শোষণ করে ফেলতে পারে, ফলে এটি গরম হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য এমন কুলিং সিস্টেম ব্যবহার করা প্রয়োজন যাতে তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি থাকে। MIRI-কে ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়েছে হিলিয়াম কুলিং সিস্টেম, যার নাম ক্রায়োকুলার। জেমস ওয়েব টেলিস্কোপও একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ, কিন্তু এখানে মিরর হিসাবে ব্যবহার করা হয়েছে স্বর্ণ, কারণ কাচের আয়না ভিজিবল লাইট এবং আলট্রাভায়োলেট লাইট খুব ভালো প্রতিফলন করতে পারে। কিন্তু জেমস ওয়েব মূলত কাজ করবে ইনফ্রারেড রে নিয়ে, আর ইনফ্রারেড লাইট সবচেয়ে ভালো প্রতিফলিত হয় স্বর্ণের মধ্যে। জেমস ওয়েব টেলিস্কোপের প্রাইমারি মিরর হিসাবে ব্যবহার করা হয়েছে 1.32 মিটার অ্যাঙ্গেল বিশিষ্ট 18টি হেক্সাগোনাল ভেরিলিয়াম কাঠামো। এখানে ভেরিলিয়ামের ব্যবহারের কারণ হচ্ছে এটি ওজনে হালকা এবং এটি নিম্ন এবং উচ্চ তাপমাত্রায় নিজের শেপ ধরে রাখার সক্ষমতা। এই 18টি গোল্ড মিরর কিন্তু প্রোগ্রামেবল, অর্থাৎ এই 18টি মিরর প্রতিটি আলাদাভাবে নড়াচড়া করতে পারে। ইমেজ ডিটেলিংয়ের জন্য ইনফ্রারেড রেকে প্রাইমারি মিররে প্রতিফলন করিয়ে সেকেন্ডারি মিররে ফোকাস রাখাটা জরুরি। যখন এই ফোকাস হবে না, তখন প্রোগ্রামেবল মিররগুলো নড়াচড়া করিয়ে সঠিকভাবে ফোকাস করানো হবে। আলো প্রাইমারি মিররে প্রতিফলিত হয়ে সেকেন্ডারি মিররে পড়বে। তারপর আলো পুনরায় প্রতিফলিত হয়ে প্রবেশ করবে জেমস ওয়েবের মূল অংশে। এই অংশকে বলা যেতে পারে জেমস ওয়েবের হার্ট। এখানে বসানো হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সেন্সর। এই সকল সেন্সরগুলো এক একটি বিশেষ বিশেষ কাজের জন্য নির্ধারিত। জেমস ওয়েবে রয়েছে 4টি সেন্সর। নিয়ার ইনফ্রারেড ক্যামেরা। এর মূল কাজ হচ্ছে স্টার অথবা উজ্জ্বল কোনো বস্তুর আলো ব্লক করে দিয়ে সেই বস্তুর আশেপাশে কি রয়েছে তা খুঁজে বের করা। সাধারণত কোনো উজ্জ্বল বস্তুর উজ্জ্বলতা তার আশেপাশে অন্য কোনো বস্তু রয়েছে কিনা তা দেখতে বাধা প্রদান করে, কিন্তু সেই উজ্জ্বল আলোকে যদি ব্লক করে দেয়া যায় তাহলে তার আশেপাশে কি রয়েছে তা খুব সহজেই বোঝা যায়। সহজভাবে বললে নিয়ার ক্যামের কাজ হচ্ছে স্টারের আশেপাশে কোনো গ্রহ রয়েছে কিনা তা আইডেন্টিফাই করা। নিয়ার ক্যামের পরে রয়েছে নিয়ার স্পেস ক্যাম, যা আলোর স্পেকট্রাম নিয়ে কাজ করে। এর মাধ্যমে যে সকল অবজেক্ট থেকে আলো আসছে তার ভর, টেম্পারেচার, কেমিক্যাল কম্পোজিশন ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এরপর রয়েছে মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট, যা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এবং সবশেষে রয়েছে ফাইন গাইডেন্স সেন্সর। ফাইন গাইডেন্স সেন্সর মূলত একটি ফিজিক্যাল সেন্সর। এর মাধ্যমে জেমস ওয়েব ক্রমাগত বিভিন্ন বস্তুতে একই সাথে নজর রাখতে পারে। এই সকল সেন্সরগুলোর পাশাপাশি জেমস ওয়েবে রয়েছে সোলার প্যানেল, যা জেমস ওয়েবকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এছাড়া রয়েছে কমিউনিকেশন অ্যান্টেনা, যা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছে পৃথিবীর সাথে। সোলার অ্যারে, অ্যান্টেনা এই সব কিছু রয়েছে সানশিল্ডের হট সাইডের দিকে, এবং মিরর ও গুরুত্বপূর্ণ সেন্সরগুলো রয়েছে সানশিল্ডের কোল্ড সাইডের দিকে।
এই ছিল মোটামুটি দুটি গুরুত্বপূর্ণ টেলিস্কোপ নিয়ে আমার আলোচনা। আশা করছি মহাকাশ এবং মহাকাশ বিজ্ঞান বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের ভিডিওটি ভালো লাগবে। এর বাইরে যারা এই দীর্ঘ ভিডিওটি দেখেছেন সকলকে আন্তরিক অভিনন্দন। ভিডিও বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্টে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে নতুন নতুন তথ্য নির্ভর কন্টেন্ট তৈরিতে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।